আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছি লাইভ সেশনে। আমি প্রথমে শিরোনাম জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলোতে নিয়ে আজকে কথা বলবো। আফগানিস্তানের বাগরাম ঘাঁটিটি আবারও চাইছে আমেরিকা। টার্গেট এখান থেকে চীন এবং ইরানকে সার্চ করা। আফগানিস্তান কি আমেরিকাকে এই ঘাঁটিটি দেবে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো পাকিস্তান সৌদি আরবের পর এবার পাকিস্তানের সাথে অন্যান্য দেশগুলো সামরিক চুক্তি করার চিন্তা করছে। পাশাপাশি 6টি আরব দেশ একাট্টা হচ্ছে নিজেদের নিরাপত্তার জন্য। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো মিশর এবং তুরস্ক আগামী 22 তারিখ থেকে নৌ মহড়া করতে যাচ্ছে ভূমধ্যসাগরে। টার্গেট ইসরায়েল। যখন পাকিস্তান পৃথিবীর কাছে একটা চমকপ্রদ নিজের গুরুত্ব বৃদ্ধি করেছে, তখন বাংলাদেশ ভারতের দিকে ছুটছে। কিন্তু কেন? চলুন এই খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি পুরো লাইভ সেশনে। যে খবরটি দিয়ে শুরু করব, আমি বাংলাদেশ দিয়ে শুরু করে চলে যাব মধ্যপ্রাচ্যের মূল খবরে। পাকিস্তান তার রিজার্ভ আমাদের চেয়ে কম, এটা আমাদের টকশোতে পাকিস্তান বিরোধী টকাররা প্রায় বলে থাকে। কিন্তু কখনো তারা বলেন না যে পাকিস্তান ভারত সীমান্তে কখনো ভারতের হাতে মার খেয়ে পালিয়ে গেছে পাকিস্তান, এটা তারা বলতে পারেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই সীমান্তে আমরা মার খেয়ে পালিয়ে যাই, বিশেষ করে গত 16 বছর। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে কাড়াকাড়ি চলছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করলো। সৌদি আরবে আক্রমণ করা মানে পাকিস্তানে করা, পাকিস্তানে আক্রমণ করা মানে সৌদি আরবে করা, অর্থাৎ এই দুই দেশ এক হয়ে গেল সামরিক শক্তির দিক থেকে। কেউ আক্রমণ করলে তারা এক হয়ে লড়াই করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো পাকিস্তানের কাছে ছুটে আসছে, পাকিস্তানের কাছে দৌড়ে আসছে পাকিস্তানের সাহায্য চাইতে। কিন্তু বাংলাদেশকে কেউ স্মরণ করছে না, কারণ বাংলাদেশে রয়েছে একটা দুর্বল সেনাবাহিনী। এখন আমাদের সেনাবাহিনীর ভাইরা আহত হবে। তার প্রধান কারণ হলো 54 বছর ধরে আমরা চেতনার চাষ করেছি। কখনো শেখ মুজিব, কখনো সত্তার, কখনো অমুক, কখনো তমুক, কখনো এরশাদ, এভাবেই ক্ষমতার অদল বদল হয়েছে। কিন্তু প্রত্যেকেই ছিল ভারতের প্রিয়ানো, ভারতের বুক পকেটের যে ধরেন একটা ব্যবহৃত টিস্যু। আজকে বাংলাদেশের দিকে তাকান, প্রতিটা দেশেই বাংলাদেশ সাহায্য চায়, অর্থ ভিক্ষা চায়, ওটা চায় সেটা চায়। সীমান্তে ফেলানিদের মারছে, আমরা বিচারও পাই না, প্রতিবাদ করতে পারি না। ওরা মেরে আমাদের লাশ নিয়ে যায়, আমরা পতাকা বৈঠকের নামে ওদের কাছে ভিক্ষা চাই আমাদের লাশ। বিচার তো দূরের কথা, লাশটা ভিক্ষা চায়। আমাদের নৌবাহিনীর আমাদের বিমান বাহিনীর হাতে দুটো ভেরিয়েন্ট যুদ্ধ বিমান আছে, যেগুলো 90 সালের, এগুলো দিয়ে হাল চাষ হয় না। আমাদের সেনাবাহিনী সবসময় টার্গেটে থাকে কিভাবে হাউজিং প্রকল্প, সড়ক প্রকল্প, এই প্রকল্প করে প্রচুর অর্থের মালিক হওয়া যায়। এখন সেনাবাহিনীর ভাইরা মনে মনে কষ্ট পাবেন, তাই না? সত্য বলছি কি মিথ্যা বলছি বুকে হাত দিয়ে বলবেন। কিন্তু পাকিস্তান তার রিজার্ভে আমাদের চেয়ে কম টাকা থাকলেও পৃথিবীর কাছে একটা মূল্যবান দেশ। তাদের জীবন মান আমাদের চেয়ে অনেক উপরে। পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্সকে ভয় পায় পৃথিবীর তাবৎ বড় বড় শক্তিশালী দেশ, কিন্তু বাংলাদেশকে মায়ানমারও ভয় পায় না। তার প্রধান কারণ রাজনীতিবিদরা ভারতকে এই ওয়াদাটুকু দিয়েছিল যে আমরা সামরিক দিক থেকে বেশি বড় হব না, শক্তিশালী হব না, আমরা কোন রকম একটা সামরিক বাহিনী করে রাখবো যাতে করে আমাদের বাজেট লুটপাট করা যায়। সামরিক বাহিনীকে বাজেট দিব আর তারা সরকারের হয়ে আমাদের গুমখুন ক্রস ফায়ার করবে। তাদের এজেন্সি বিদেশি শত্রুদের দমন না করে আমাদের দমন করবে। এটা হলো বাংলাদেশের মূল মূল মন্ত্র, যেটাকে বলি। আর আজকে দেখেন
প্রতিটি দেশ পাকিস্তানের দিকে ছুটছে। বাংলাদেশের নামটা কোথাও পাবেন? এই মুহূর্তে পাকিস্তানের পাশে বাংলাদেশকে দাঁড় করালে কি দেখবেন? এখন বলবেন আপনি তো পাকিস্তানি লোক। ভাই, বাংলাদেশে এই চেতনার বিজনেসের বাইরে দেশপ্রেমী কেউ আছে? প্রতিটা দলই শুধু চেতনার চাষ করে। চেতনার বাইরে এই দেশের মানে কারো ওই জিনিসটা খাড়ায় না, শুধু চেতনাই খাড়ায়। হ্যাঁ, তো আমরা চেতনাটা চাষ করি, আর যখন তখন ভারত চাইলে আমাদের গিলে খেয়ে ফেলবে। আসেন 2 নম্বর খবরটি কি। 2 নম্বর বিষয়টি হলো পাকিস্তান। এই মুহূর্তে সৌদি আরবের মতো ধনকুবের রাষ্ট্র পাকিস্তানের কাছে এসে বলছে তোমাদের পাশে রাখো, সব দিয়ে দিব, শুধু নিরাপত্তা দাও। কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক আছে। পাকিস্তান সাম্প্রতিক লড়াইতে ভারতের মতো পৃথিবীর 4র্থ সামরিক শক্তিশালী দেশ, শক্তিশালী দেশকে পরাজিত করে এই একটি পয়েন্ট দিয়ে পাকিস্তান উঠে গেছে ভারতের উপরে। ভারতের মতো দেশ পাকিস্তানের কাছে ধোলাই খেয়েছে, এরপর এদের গুরুত্ব উঠে গেছে উপরে। আজ পাকিস্তানের সেনা প্রধানকে ডেকে নিয়ে লাঞ্চ করেন, ডিনার করেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং পাকিস্তানের প্রমোশন করেন কে? আমেরিকা। কারণ ভারতকে হারিয়েছে। সবাই শক্তিকে পছন্দ করে, দুর্বলকে মাথায় হাত দিয়ে কিছু ভিক্ষা দেয়, তাকে সম্মান করে না। রাষ্ট্র ব্যবস্থায় শক্তিশালী হওয়া খুব জরুরি, কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা আগামীতে যারা ক্ষমতা আসবে সবাই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আর আমরা আমাদের পলিটিশিয়ানদের চামচারা শুধু টেন্ডারবাজি, দখলদারিত্ব পেছনে ছুটে কিছু টাকার জন্য ছুটছি। এটাই আমাদের রাজনীতির মূল মন্ত্র। তো কি দাঁড়ালো? সৌদি আরব যখন চুক্তিটি করলো, এরপর কাতার, আরব আমিরাত, কুয়েত, আরো যে আরব রাষ্ট্রগুলো আছে তারা পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। খাজা আসিফ, পাকিস্তানের মন্ত্রী, তিনি বলেছেন আরো অনেকগুলো দেশ পাকিস্তানের সাথে যোগাযোগ করছে, তারা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে চাইছে। শুধু তাই নয়, পাকিস্তানের চেয়েও অনেক উপরে থাকা একটি দেশ তুরস্ক, তারা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, তারাও পাকিস্তানের সাথে এই চুক্তিতে আবদ্ধ হতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তুরস্ক পাকিস্তানের চেয়ে সামরিক দিক থেকে এগিয়ে আছে, কিন্তু তার ভান্ডারে নিউক্লিয়ার নেই। কিন্তু তুরস্ক পাকিস্তানকে নিউক্লিয়ারের জন্য পাশে ডাকছে না, ডাকছে অন্য একটি কারণ আছে। কারণ আমরা জানি আজারবাইজান, পাকিস্তান, তুরস্ক সঙ্গে আরো কিছু তুর্কি জাতিগোষ্ঠীর রাষ্ট্র, তাদের মধ্যে একটা গোপন চুক্তি আছে, তারা একে অপরের বিপদে সবসময় দাঁড়াবে। সৌদির মতো রিসেন্ট এই চুক্তিটি হয়নি, এটি পূর্বেই আছে, অলিখিত চুক্তি। কিন্তু এবার তুরস্ক প্রকাশ্যে কোনো চুক্তি করতে পারে বলে বলা হচ্ছে। যেমন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমরা দেখেছি তুরস্ক পুরো সেট আপ পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তান চীন এবং তুরস্কের সাহায্যে বিজয় পেয়েছে। তো এই মুহূর্তে দখলদার দেশটি মানে ইসরায়েলের টার্গেট হলো তুরস্ক। ইতিমধ্যে দখলদার দেশটি 6টি মুসলিম দেশে আক্রমণ করেছে। খেয়াল করবেন, 6টি মুসলিম দেশ, কেউ প্রতিবাদ করেনি একমাত্র ইরান ছাড়া। এখন বলবেন কোন 6টি দেশ? ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরান, কাতার, ইরাক এবং আরেকটি দেশ কোনটি বলেন তো? সিরিয়া। 7টি দেশ হবে। সিরিয়া তো তার আক্রমণ করেছে। তো ইরাকটা বাদ দিলে 6টি দেশে ইতিমধ্যে নেতানিয়াহুর বাহিনী আক্রমণ করেছে, কিন্তু মুসলিম দেশগুলো নীরবে দেখেছে, ঘুমিয়ে থেকেছে। 6টি আরব দেশ, বা 6টি আরব দেশ না, 6টি মুসলিম দেশ। কিন্তু এই 6টি দেশ যদি তারা সিদ্ধান্ত নেয় চলো আমরা এক হয়ে ওদেরকে ধোলাই দেই, কিন্তু তারা মার খেলো, এক হতে পারলো না। কেন এক হতে পারলো না? কারণ সব দেশেই আওয়ামী লীগ বিএনপি আছে, বা সব দেশেই জামাত বিএনপি আছে, এক টেবিলে বসতে পারবে না। এক দল চাইবে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা, আরেক দল বলবে এই স্বাধীনতার গোষ্ঠী কিলাই, চলো আমরা ভারতের কাছে মাথা বিক্রি করে দিই, ক্ষমতা টিকিয়ে রাখি। বাংলাদেশ 54 বছর ধরে ভারতের কাছে মাথা বিক্রি করেই কেবল ক্ষমতায় টিকেছিল। তো এই 6টি দেশে আক্রমণ করলো দখলদাররা, কিন্তু 6টি দেশ এক হতে পারলো না।
এবং এই 6টি দেশের মধ্যে একটি দেশ রিটেলিয়েট করেছে, প্রতিঘাত করেছে, পাল্টা জবাব দিয়েছে, তার নাম ইরান। লেবাননের হিজবুল্লাহ পাল্টা জবাব দিয়েছে, ইয়েমেনের হুতি পাল্টা জবাব দিয়েছে, কিন্তু সেটা যৎ সামান্য, দখলদারদের মতো এয়ার স্ট্রাইক চালিয়ে ধ্বংস করার মতো না। গ্যাপে গ্যাপে মিসাইল মারা, ড্রোন মারা, এগুলো করেছে। এতে করে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে তা নয়, প্রতিবাদ করেছে কেবল তাদের শক্তি দুর্বল বলে। কারণ এই দুটো, লেবানন এবং ইয়েমেন, এই দুটো রাষ্ট্রীয় বাহিনী করেনি, সেখানে বিদ্রোহী বাহিনীগুলো পাল্টা জবাব দিয়েছে, যে কারণে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি। কেবল ইরান শক্ত জবাব দিয়েছে এবং এই জবাবে নেতানিয়াহুর কোমর ভেঙে গেছে। কিন্তু ইরানের পাশে সৌদি আরব দাঁড়াতে পারতো না, ইরানের পাশে বাকি মুসলিম রাষ্ট্রগুলো দাঁড়াতে পারতো না একজোট হয়ে। তাহলে আজকে দখলদাররা থাকে মানচিত্রে? থাকে না। কিন্তু দেখেন, কেউ এগিয়ে আসলো না। ইরান আবার মুসলমানদের ভরসা না করে চীন, রাশিয়াকে ভরসা করে। রাশিয়া নীরব থেকে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে গেছে। ব্যাস, খেলা শেষ। আসেন তারপরের বিষয়টি দেখেন। আরবের 6টি দেশ তারা একটা চুক্তি করতে যাচ্ছে। সেই চুক্তিটা কি? তাদের টার্গেট, তারা নিজেদের মধ্যে গোয়েন্দা চুক্তিতে আসছে যে আমরা এই 6টি দেশ আক্রান্ত হলে আমরা 6টি দেশ এক হব এবং আমরা একে অপরকে ইন্টেলিজেন্স শেয়ার করব, আমাদের তথ্য শেয়ার করব। 6টি দেশ সিদ্ধান্ত নিয়েছে, যদি আমার আকাশে অহেতুক কোনো বস্তু দেখি, হোক সেটা শত্রুর কোনো ড্রোন, মিসাইল বা কি, আমরা এই তথ্য 6টি দেশের কাছে জানাবো এবং আমরা অ্যালার্ট করব। তার মানে কাতারে দখলদারদের আক্রমণের পর আরবদের ঘুম ভেঙেছে, এখন তারা নিজেদের নিরাপত্তার জন্য এক হচ্ছে। পাকিস্তানের সাথে এক হয়েছে, ওআইসির বৈঠক হয়েছে এবং 6টি দেশ নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারের বিষয়টি তারা চুক্তি করেছে। তারপরে দেখেন, শোনা গেছে কয়েকটি তুর্কি গণমাধ্যমে তুরস্ক এবং মিশর ভূমধ্যসাগরে নৌ মহড়া করতে যাচ্ছে। এটি 22 থেকে 26 তারিখের মধ্যে হতে পারে, এমন তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে যে যখন তুরস্ক আর মিশর, একসময় তো এই দুটো দেশ শত্রু ছিল বিগত কয়েক বছর ধরেই, তো ইতিমধ্যে এরদোয়ান তার স্বার্থের জন্য, অর্থাৎ ফিলিস্তিনের স্বার্থে, ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এরদোয়ান সম্পর্ক বৃদ্ধি করছে ফিলিস্তিনকে সাহায্যের জন্য এবং দখলদারদের বিরুদ্ধে একটা যুদ্ধে দখলদারদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে চাইছে তার পক্ষে। কে? এরদোয়ান। তিনি মিশরের সাথে নৌ মহড়া করতে যাচ্ছে। এই তথ্যগুলোর কয়েকটি বিশ্লেষণ এরকম আসছে, যখন তুরস্ক, মিশর ভূমধ্যসাগরে নৌ মহড়া চালাবে, তখন ইউরোপ থেকে বা ওই অঞ্চল থেকে, তুর্কি এই অঞ্চল থেকে প্রচুর ত্রাণবাহী জাহাজ ফিলিস্তিনে আসবে। অর্থাৎ এই জাহাজগুলোকে একভাবে নিরাপত্তা দেবে, অন্যভাবে দখলদাররা যদি এই জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ করে, তুরস্ক, মিশর সম্মিলিত পাল্টা জবাব দেবে, এমনটিও বলা হচ্ছে। বাট কনফার্ম না, আমি যেটা বলছি ধারণা করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে। এখন বিষয়টি তৈরি হলো যে তুরস্ক, মিশর কেন হঠাৎ করে ভূমধ্যসাগরে তারা এই নৌ মহড়ার আয়োজন করেছে। মূল কারণটি হলো এই দুটো দেশ দখলদারদের বোঝাতে চাইছে, তুমি যে ফিলিস্তিনকে মারছো, আমি তোমার খুব কাছে চলে আসছি। আমি যে জাহাজগুলো পাঠাবো, এই জাহাজগুলোতে একটি আক্রমণ তুমি যদি করো, তাহলে এই আক্রমণ আমাদের উপর পড়বে বলে আমরা মনে করবো এবং আমরা পাল্টা জবাব দেব। কিন্তু ইসরায়েল কি কাউকে আসলে তোয়াক্কা করে, যার পক্ষে পুরো ইউরোপ, আমেরিকা রয়েছে? এক কথায় একটা সংক্ষিপ্ত গল্প যদি বলে দিই, এরকম, আমেরিকা সব দেশে তার ঘাঁটি আছে, এই ঘাঁটিতে আমেরিকান সেনারা আছে। এখন আমেরিকান সেনাদের পোশাক পরে ইহুদি ইসরায়েল সেখানে নেই, এটা বলা যাবে? আমেরিকা কি করে? ইসরায়েলকে মাঠে নামিয়ে দেয়, দিয়ে আকাম কুকাম করে, পর আবার ইসরায়েলকে ধমক দেয়, বলে আমার জানার বাইরে হয়েছে। আসলে বিষয়টা এরকম না। ইসরায়েল যা কিছু করে আমেরিকার অনুমতি নিয়েই করে এবং আমেরিকা ইসরায়েলকে সেভাবেই তৈরি করে রেখেছে। তারপরে ইসরায়েলকে আবার প্রকাশ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ধমক দেবে, এইটা করা ঠিক হয়নি, বেয়াদব, দাঁত ফেলে দেব। মানে আমরা আমাদের গ্রাম অঞ্চলে দেখি, হ্যাঁ, মূল নেতা
অর্ডার দিয়ে দেয়, অমুকে মার, অমুকে ধর, কলার চেপে ধর, অমুকের কাছে এটা কর, অমুকের থেকে চাঁদা নে। তারপরে ওই তার চাচা ভাতিজা বা তার কর্মী বাহিনী গিয়ে আকাম কুকাম করে আসলে তার নেতার কাছে বিচার আসে। নেতা তখন ডেকে আনে, এই তুই এটা করলি আমার এলাকার মধ্যে, এদিকে কান ধর, দুটা চটকানা দিয়ে দেয়। কিন্তু কাজটা নেতার নির্দেশই করে। এটা বাংলাদেশের রাজনীতি। তো ঠিক একইভাবে আমেরিকা যে কাজটি করে, ইসরায়েলকে নামিয়ে দেয় মাঠে, নামিয়ে দিয়ে আকাশ কুকাশ যা আছে সব করায়, পরে আবার আমেরিকা তাকে একটু শাসনের ভান করে বিচার শেষ করে দেয়। দেখেন, কাতারে আক্রমণের জন্য যা কিছু হয়েছে, ইসরায়েলকে কি বড় কোনো মাসুল দিতে হয়েছে? হয়নি। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি। আফগানিস্তান থেকে 20 বছর পর আমেরিকা এবং তার নেটোরা পালিয়ে গেছে, এটা আমরা কম বেশি জানি। এবার আফগানিস্তানে আবারও ঘাঁটি গড়ার জন্য অনুমতি চেয়েছে আমেরিকা। বাগরাম যে ঘাঁটিটি, আপনারা জানেন যে এই ঘাঁটিটি একসময় আমেরিকার আস্তানা ছিল, যখন নেটো সহ এখানে উপস্থিত ছিল আমেরিকা আফগান তালেবানদের বিরুদ্ধে। এবং আমেরিকা পালিয়ে যাওয়ার পর এটা তো এখন আফগানের তালেবানদের হাতে বা তাদের পূর্ণ দখলে। এবার আমেরিকা আফগানকে প্রস্তাব দিয়েছে, তালেবানদের প্রস্তাব দিয়েছে যে আসো, আমরা তোমাদের সাথে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করি, আমরা তোমাদের বাণিজ্যিক ভাবে এগিয়ে নিতে চাই, আমাদেরকে একটা ঘাঁটি তোমরা দাও, সেখানে আমরা 1010 সেনা রাখবো আর তোমাদের সাথে বাণিজ্য করব। উদ্দেশ্য হলো এই বাগরাম বিমান ঘাঁটির খুব কাছে চীন, আরেক পাশে ইরান। আমেরিকা এখান থেকে এই দুটো দেশকে নজরদারিতে রাখবে এবং প্রয়োজনে এই দুটো দেশে আক্রমণের জন্য আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করবে। উদ্দেশ্য কিন্তু প্রথমে চীন, দ্বিতীয়ত ইরান। আফগানিস্তান থেকে বলা মানে আফগান তালেবানরা বলেছে যে আমরা তোমাদেরকে কোনো প্রকার ঘাঁটি গড়তে দেব না, আমরা আমাদের দেশে কোনো বিদেশি শক্তির উপস্থিতি গ্রহণ করব না। অর্থাৎ তালেবানরা আমাদের ডক্টর ইউনূসের মতো না। ইউনূস বাংলাদেশের নোবেল বিজয় করেছেন, কিন্তু স্বার্থটা তার আমেরিকা। তো তিনি আমেরিকার স্বার্থে মূলত বসছিলেন, মিঠা মিঠা কথা বলেছিলেন। পরবর্তী দেশের মানুষ বুঝে গেছে ইউনূসের আসলে মূল স্বার্থটা কি। তিনি যতটা না বাংলাদেশি, তার চেয়ে বেশি আমেরিকান। কিন্তু তালেবানরা বলে দিয়েছে, তোমরা যদি আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চাও আমরা রাজি, কিন্তু কোনো সেনা ঘাঁটি আমরা তোমাদেরকে দেব না। অর্থাৎ কোন দেশকেই আমরা আফগানিস্তানে সেনা ঘাঁটি করতে দেব না। এবং চীন ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছে যে আসলে কি চাইছে আমেরিকা। এখন তালেবানরা স্পষ্ট আমেরিকাকে না বলে দেয়, আমেরিকা একটু মনক্ষুণ্ণ হয়েছে। তারা কোনো না কোনো ভাবে এই আফগানের ভূমি ব্যবহার করতে চাইছে, অর্থাৎ বাগরাম ঘাঁটিটি ব্যবহার করতে চাইছে। কারণ এই অঞ্চল থেকে তারা চলে যাওয়ায় চীন বা ইরান শক্তিশালী হয়েছে, বা এখন চীন আমেরিকাকে যে টেনশন টাইম দিচ্ছে, এখান থেকে রিলিফ চাইছে আসলে আমেরিকা। শেষ পর্যন্ত আফগানের পক্ষ থেকে যে বক্তব্যটি এসছে, তারা কোনো বিদেশি শক্তিকে তার দেশের ভূমিতে পা রাখতে দেবে না। এটার জন্য অবশ্যই আফগানদের বা তালেবানদের প্রশংসা করতে হয়। দর্শক, আসি এবার সর্বশেষ যে তথ্যে। পাকিস্তানকে নিয়ে যখন পুরো আরব রাষ্ট্র দৌড়ঝাঁপ করছে, তখন চীন নেপথ্যে কিছু খেলা শুরু করেছে। অর্থাৎ ভারত পড়ে গেছে কোণঠাসা অবস্থায়। একদিকে আমেরিকাকে টেনে নিয়ে গেল সৌদি আরব, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সাথে লাঞ্চ করেন, ডিনার করেন, তার প্রশংসা করেন। ভারতের কয়টা বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে সেই তথ্য ফাঁস করেন। তার মানে নরেন্দ্র মোদী একদিকে আমেরিকান চাপে আছে, অন্যদিকে ইরান, অন্যদিকে চীন তাকে সামিটে নিয়ে যেরকম লজ্জা দিয়েছে, সবকিছু মিলে নরেন্দ্র মোদীর রাজনীতির টালমাটা। এরই মধ্যে দুঃসংবাদ এলো যে সৌদি আরবের অন্যতম মিত্র ভারত, জানেন তো আপনারা, পাকিস্তানকে 20 বিলিয়ন দিলে ওদেরকে 100 বিলিয়ন দেয় সৌদি আরব। সেই সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলেছে, যে চুক্তির ফলে এখন পাকিস্তানে আক্রমণের আগে 14 বার না 100 বার চিন্তা করতে হবে ভারতকে। ভারত এখন দেখতেছে একদিকে প্রতিবেশী দেশগুলো তার হাত ছাড়া, তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আমেরিকার আদরেও রয়েছে, মুসলিম রাষ্ট্রের মোড়ল সৌদি আরবের আদরেও রয়েছে,
পাশাপাশি পুরো পৃথিবী এখন তসলিম করছে পাকিস্তানকে। ইউরোপ বলি, আফ্রিকা বলি, আমেরিকা বলি, সব এখন পাকিস্তানকে মূল্যায়ন করছে এক যুদ্ধে পরাজয়ের কারণে, এক যুদ্ধে জয়ের কারণে। এখন ভারতের এই পরিস্থিতিটা এতটা কঠিন হয়ে গেছে যে তারা ঠিক বুঝতে পারছে না এখানে পাকিস্তানকে তারা মোকাবেলা করবে কিভাবে। পাশাপাশি সৌদি আরব পাকিস্তানের এই সম্পর্কের পর সৌদি আরব ছাড়া আরো যে মুসলিম দেশগুলো এগিয়ে আসছে পাকিস্তানের দিকে, এটাও পাকিস্তানের অর্থনীতিকে এবার একটা কঠিন কি বলবো শক্ত ভিত্তির উপর নিয়ে আসবে, যেটা ভারতের জন্য দুঃসংবাদ। সবশেষ যে তথ্যটি দিয়ে শেষ করবো আজকের ভিডিও, সেটি হলো বাংলাদেশকে এখান থেকে একটা শক্ত মেসেজ দিতে হবে। কোনো নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে কেউ পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে পারে না। বাংলাদেশের উচিত আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসবেন না, যারাই হোক, বিকল্প চিন্তা করা। ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হয়ে গেছে। পৃথিবী শাসন করবে এখন চীন, পৃথিবী শাসন করবে এখন পূর্বের যারা, তারা নতুন কোন রাষ্ট্র পৃথিবী শাসন করতে আসছে, অনেক অনেক নতুন নতুন নেতৃত্ব। কিন্তু আমেরিকা বিগত সময় ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যতটুকু তিনি আলোচনা ছড়িয়েছেন, সবচেয়ে বেশি পরাজিত এবং লোকসানের মুখে আমেরিকাই পড়েছে। আজকে ইসরায়েল 6টি মুসলিম দেশে আক্রমণ করবে, তাদের নেক্সট টার্গেট ইসরায়েল, তুরস্ক। যে কারণে তুরস্ক শক্তভাবে প্রস্তুতি নিচ্ছে, কারণ হামাসের সবচেয়ে বড় অফিসটি তুরস্কে, হামাসের সর্বাধিক নেতারা রয়েছে তুরস্কে, এবং দখলদাররা হামাসকে শেষ করার জন্য কাতারে অ্যাটাক করেছে। তারা তো সব জায়গায় টার্গেট করে অ্যাটাক করেছে, এবার তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক। এখন তুরস্ক ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধে জড়াবে সত্য কথা, কিন্তু ইসরায়েলের পক্ষে যে এতগুলো দেশ থাকবে, তুরস্কের পক্ষে কাউকে থাকতে হবে তো। তাই তুরস্ক পাকিস্তান আরবদের এই কোয়ালিশনে চলে আসতে পারে, আর তাই কাতার বা আদার্স রাষ্ট্রগুলোকে এখন তুরস্ক ব্যবহার করছে। মনে রাখবেন, তুরস্ক ভার্সেস ইসরায়েল নয়, তুরস্ক ভার্সেস অল। ইউরোপ আমেরিকা সব এক হবে। যদিও তুরস্ক নেটোর, কিন্তু এই নেটোর নিয়মটি আর্টিকেল 5 এখানে ভুলে যাবে আফ্রিকা, কি বলে ইউরোপ, কারণ মুসলিমদের স্বার্থে কখনো নেটো কাজ করবে না, এটা সবাই জানে। তাই এরদোয়ান চাইছেন পাকিস্তান সৌদি আরবের মতো এখানে আরেকটি বলয় তৈরি করে তারা ঠিক পাকিস্তানে আক্রমণ তুরস্কে আক্রমণ, তুরস্কে আক্রমণ সৌদি আরবে আক্রমণ, ঠিক এইরকম একটি শক্তির বলয়, সামরিক চুক্তির মজবুত দেয়াল তৈরির জন্য, সীসাগলা প্রাচীর তৈরি করার জন্য খুব শিগগিরই এমন ঘোষণা আসতে পারে তুরস্কের পক্ষ থেকে, এমনটি ধারণা করা হচ্ছে। আর ভেতরে ভেতরে আরব রাষ্ট্রগুলো তুরস্কের সাথে বেশ কিছু চুক্তি করতে যাচ্ছে, এমনও আভাস পাওয়া গেছে। আমরা দেখতে চাই 22 তারিখে তুরস্ক এবং মিশরের নৌ মহড়াটি দখলদার দেশটির ভিত কাঁপাতে পারে কিনা, এবং যেসব ত্রাণবাহী জাহাজ ফিলিস্তিনে প্রবেশ করবে তাদের উপর দখলদারা কোনো আক্রমণ করে নতুন কোনো যুদ্ধ ছড়িয়ে দেয় কিনা, সেটিও দেখার অপেক্ষা থাকবো আমরা। আমরা বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।